কলেজ থেকে মাত্র ফিরলাম, অমনি আমি এসে বললো রেডি হতে নানার বাড়ি যাবে। নানার বাড়ি যাবার কথা শুনলে আমি খুশিতে পাগল হয়ে যাই, তবে কারণ একটা আছে, অবশ্য এখন বলা যাবে না। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, খুব সুন্দর করে সাজুগুজু করলাম। আমার পিচ্চি ভাইটা এসে বলল আমাকে নাকি পরীর মতো লাগছে। এর মধ্যে ভাইয়া আর তার বন্ধু এসে হাজির। আমি তো জানি উনি আসবে, সেই স্কুল লাইফ থেকেই দেখে আসছি ভাইয়া যেখানে, উনি মানে আবির ভাইয়াও সেখানে। আবির ভাই আমাকে ডাক দিল, চল খুকি, দেরি হয়ে যাচ্ছে তো। আমি এখন কলেজে পড়ি, তারপরও উনি আমাকে খুকি বলে ডাকে। মাঝে মাঝে খুব রাগ হয়, তুই করে বলে ঠিক আছে, কিন্তু আমার তো খুব সুন্দর একটা নাম আছে, নাম ধরে ডাকলে কি এমন ক্ষতি হবে? আমি নাজিফা, অনার্সে পড়ি। সবাই মিলে গল্প করছে, আর আমি আসার পর থেকে মনে মনে আমার মনের মানুষটাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও দেখছি না। ভাবছি গেল কই? আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি তাকে ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। যদি সে না করে দেয় তাহলে তো আমার মান সম্মানের ফালুদা হয়ে যাবে। আমি জীবনে তাকে মুখ দেখাতে পারবো না, তার উপরে আমার নানার বাড়ি আসাটাও বন্ধ হয়ে যাবে। আমার মামাতো ভাই আনাম সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করেছে, সে আর 4-5 বছরের বড় হবে, তবে আমি তাকে নাম ধরেই ডাকি। তার সাথে আমার ছোটবেলা থেকেই বন্ধুত্বের সম্পর্ক। আমি যখনই নানার বাড়ি যেতাম ওর সাথে আমি সারা দিন গল্প করতাম, এখানে ওখানে ঘুরে বেড়াতাম, মাঝে মাঝে তার উপরে রাগ অভিমানও করতাম। আর আমি যখন রাগ বা অভিমান করতাম তখন আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিতাম। সে নিজ থেকে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করতো, অভিমান ভাঙাতো। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, তাই তাকে ভালোবাসি কথাটা কখনো বলার প্রয়োজনও মনে করিনি। আমার কেন যেন মনে হতো সেও আমাকে ভালোবাসে। পুরো বাড়ি খুঁজে যখন তাকে পেলাম না, আমি আর মামিরা যেখানে বসে গল্প করছিল সেখানে গিয়ে বসলাম। হঠাৎ করে মামি বলল, আহানাফের বিয়ে সামনের সপ্তাহে। শোনাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বলল, আহানাফ তো মাত্র মাস্টার্স কমপ্লিট করলো, এখনো জব করে না, তাছাড়া বিয়ের জন্য এত তাড়া কিসের? মামি বলল, আহানাফ একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে। আহানাফ তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাই উপায় না পেয়ে আমরা মেয়েটার ফ্যামিলিতে যাই এবং বিয়েটা ঠিক করে আসি। আমার তো তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কি করব না করব ভেবেই পাচ্ছি না। আমি তো তাকে একতরফা ভালোবাসি, সে তো আর আমাকে বাসে না। আমি রুমে গিয়ে শুয়ে আছি, আমি অনেকবার ডেকে গেল খাওয়ার জন্য, কিন্তু আমার খেতে মন চাইছে না। বিকেলে আমি আম্মিকে বললাম আমি বাসায় যাব। আমি বলল, কেন? আগে তো তোমাকে এখান থেকে হাজার বললেও যেতে না, যতক্ষণ নিজের মর্জি না হতো। আজকে কি হলো? আমি এত কিছু জানি না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। এটা বলে আমি রুমে চলে আসি। এরপরে দেখলাম মুখ পোড়া হনুমানটা বাসায় এসেছে, রুমে এসে আমার পাশে বসলো। আমি মুখ ঘুরিয়ে শুয়ে আছি, সে আমাকে ডাকছে। ইচ্ছে করছে হারামজাদাটাকে ঘুষি মেরে ডাকতো ফানি। আমি বললাম, কি ব্যাপার, কবে থেকে চলছে এইসব? দেখতে খুব সুন্দর বুঝি, আমাকে তো কখনো বললেও না। অনেক সুন্দর। আমার চেয়ে বেশি? দূর, তুই তো দেখতে পেতনির মতো। আরে মজা করছি, রেগে যাচ্ছিস কেন? তোর চেয়ে একটু বেশি সুন্দর। ও, ফোনটা বেজে উঠলো। সে বলল, তুই তা রাতে কথা হবে। জি না, আমি আজকে চলে যাব। কেন? এমনি ভালো লাগছে না, আর তাছাড়াও তোমার বিয়ে আরও 5 দিন পরে, আমি এতদিন এখানে কি করব? কি করবি মানে? তুই আমার খুব ভালো একটা ফ্রেন্ড, তুই আমার বিয়ে পর্যন্ত থাকবি না, এটা কেমন কথা? আগে তো তুই একবার আসলে আর যেতে চাইতে না, এখন কি হলো? শালা আমার মনটা ভেঙে চুরমার করে এখন ঢং করছিস? মনে মনেই বললাম, কিসের ভালো বন্ধু, লুকিয়ে লুকিয়ে প্রেম করেছো, আমাকে একবারও বলার প্রয়োজনও মনে করলে না। ওর ফোনটা কখন থেকে বেজেই যাচ্ছে। বললো, তোর ভাবি কল দিছে, তুই তাক, আমি একটু কথা বলে আসি। কথা বলতে যাচ্ছ নাকি পালিয়ে যাচ্ছ? সে কিছু না। বলেই চলে গেল। আমি আম্মির কাছে গেলাম, আমি রেডি হয়ে চলে যাই। মামি বলল, কোথায় যাবে? বাড়ি যাব। এখন কেন যাবে? একেবারে বিয়ের সব অনুষ্ঠান শেষ করে তারপর যাবে। না মামি, বিয়ে এখনো 5 দিন বাকি আছে, আর তাছাড়া আমি ড্রেস আনি নাই, আমি গায়ে হলুদের দিন আসবো। মামি বলল, ঠিক আছে, কাল যাবে।
আমি আম্মিকে বললাম আমি আজকে যাব এবং এই মুহূর্তেই যাব। তারপর আমরা রওনা দিলাম। আমি পুরো রাস্তায় একটা কথাও বলিনি কারোর সাথে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছিল হঠাৎ আমার কি এমন হলো। আম্মিকে মেজাজ দেখিয়ে বললাম কি হবে আমার। তাহলে এভাবে চলে আসলে কেন? হায় আল্লাহ, এখন কি বললো? ও আসলে আমার ক্লাস পরীক্ষা আছে তাই। আমার সব কিছু থমকে গেল, কিছুই ভালো লাগছে না। এর মধ্যে অন্য কাজিনগুলো জ্বালিয়ে মারছে কি ড্রেস পরবো না পরবো এটা নিয়ে। গায়ে হলুদে সবাই শাড়ি পরবে, আমিও যেন শাড়ি পরে যাই। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি কারোর সাথে ম্যাচ করে আমি ড্রেস পরবো না। শাড়ি তো দূরের কথা, বিয়ের আর 2 দিন বাকি। একটু পরে মুখ পড়া হনুমানটা কল দিল। রিসিভ করতেই বলল কি শুনছি আমি এসব? কি শুনছো? তুই যা বলি তাই শুনছি। আমি তো অনেক কথাই বলছি, তুমি কোনটার কথা বলছো কেমনে বলবো? তুই নাকি হলুদের শাড়ি পরবি না? হুম। কিন্তু কেন? চুপ করে আছি আর মনে মনে বলছি শালা বাঁদর, তুই শেওড়া গাছের পেতনিকে ভালোবাসিস সেটা আমাকে আগে বললে হতো। আজকে অন্তত আমাকে এই কষ্টটা পেতে হতো না। কি রে চুপ করে আছিস কেন? এমনি। এত কিছু বুঝি না, হলুদের শাড়ি পরবি এটাই কথা, মনে থাকে যেন। আমি কলটা কেটে বলি হাদারাম, তোর 7 জন্মের বগ্গে যে আমি তো বিয়েতে যাচ্ছি। আমি অনেক বলেছিল পার্লারে যাবার জন্য, কিন্তু আমি যাইনি। আমি বাসায় হালকা সাজুগুজু করেছি, নীল রঙের শাড়ি পরেছি, 2 হাত ভর্তি চুড়ি আর চুলগুলো খোলা রেখেছি। আজকে আমাকে সুন্দর লাগলেও কি আর না লাগলেও কি, ভাইয়া অনেক আগেই চলে গেছে, সাথে আবির ভাইও গেছে। আমি আর ছোট ভাইটা একসাথে যাচ্ছি। আমি কমিউনিটি সেন্টারে ঢোকার সাথে সাথেই লক্ষ্য করলাম আবির ভাইয়া হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম ভূত দেখার মতো এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? আমি ভূত দেখছি না, পরী দেখছি। দেখেন তবে মুখটা বন্ধ করে দেখেন, বলে চলে আসলাম। সামনের চেয়ারটা টেনে বসলাম। আমার পিছু পিছু আবির ভাইয়াও আমার পাশে এসে বস। কি পরী দেখা শেষ আপনার? হুম। এত তাড়াতাড়ি? হুম। তা এখন কি দেখবেন? পেতনি দেখবো। এটা বলে মুচকি একটা হাসি দিল। আমি কিছু না বলেই চুপ করে আছি। সামনে তাকিয়ে দেখি মুখ পোড়া হনুমানটা কত হাসি খুশি, কেক কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে, সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছে। আমার ভাগ্যে এটা ছিল, যাকে ভালোবাসি তার বিয়েটা আমাকেই দেখতে হচ্ছে। আমার তো ইচ্ছে করছে ওই ছুরিটা দিয়ে বন্ধুটাকে কেটে কুটে কিমা বানিয়ে খেয়ে ফেলতে। সবাই আমাকে স্টেজে যাওয়ার জন্য বলছে। হঠাৎ লক্ষ্য করলাম আবির ভাই আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আমার চোখে চোখ পড়তে সরিয়ে নিল। কতক্ষণ পরপর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি ভাবছি উনি তো আজকে আমাকে আর প্রথম দেখছেন না, ওনার আবার কি প্রবলেম? আমাকে এভাবে চুরি করে দেখার কি আছে? বাদরটা আমাকে ইশারা দিয়ে ডাকছে স্টেজে যাবার জন্য। আমিও ইশারা দিয়ে জানিয়ে দিলাম আমি যাব না। শালা মুখ পোড়া হনুমান আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়ে এখন আমাকে কেক খাওয়ার জন্য ডাকা হচ্ছে। আবির ভাই বলল নাভিজা, তুমি স্টেজে যাচ্ছ না কেন? এমনি। আমি উঠে চলে আসলাম। পেছন থেকে আবির ভাই আমার হাতটা টেনে ধরে। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম কি? কোথায় যাচ্ছ? জি, আমি সাজঘরে যাচ্ছি। নাজিফা, তুমি আবার সাজতে যাচ্ছ কেন? তোমার সাজ তো ঠিকই আছে। আমি সাজ করতে যাচ্ছি না। তাহলে তুমি কি ড্রেস চেঞ্জ করবে? তোমাকে শাড়িতেই তো অনেক সুন্দর লাগছে। আমি রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে পড়লাম। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। তুমি চলে গেলে আমি একা একা কি করব? এখানে কাউকে তো আমি চিনি না। আমার একা একা খুব বোরিং লাগবে। আমার সাথে থাকো না প্লিজ। কেন, আপনি পরী দেখবেন? এখানে কত সুন্দর সুন্দর পরী ঘুরে বেড়াচ্ছে, তাতে দেখবেন। আর তাছাড়া ভাইয়া কোথায়? আপনি তার কাছে যান। তোমার ভাইয়া আসার পর থেকে কি কাজে যে বেজে আছে আমি তাকে আর দেখতেই পাইনি। তুমি আমার সাথে বসো না প্লিজ। উনি আমাকে হাতটা টেনে ধরে বসালো। আমি এতক্ষণ ধরে বুঝতে পারিনি আবির ভাইয়া তো আমাকে খুকি বলে একবারও ডাকেনি এবং তুই করেও বলেনি। ব্যাপারটা কি? ভাইয়া একটা কথা ছিল। বলো। আপনি হঠাৎ করে আমার নাম ধরে রাখছেন। উনি আমতা আমতা করে বলতে লাগলো। না মানে তুমি তো এখন আর ছোট না, কলেজে পড়ো। তোমাকে কি খুকি বলে ডাকা যায়? মানলাম নাম ধরে ডাকা যাবে না, আমি বড় হয়ে গেছি, কলেজে পড়ি, মান সম্মান আছে, কিন্তু আপনি আমাকে তুমি করে বলছেন কেন? না মানে তোমাকে কেন জানি হঠাৎ করে তুমি করে বলতে ভালো লাগছে। ও, ওনার কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। একটু পরে ভাইয়া আসলো, বলল তোরা এখানে বসে আছিস কেন? চল স্টেজে যাই। আমি ভাইয়াকে বললাম আমি যাব না, তোমরা যাও।
আমি যাচ্ছি না দেখে আবির ভাইয়াও যেতে চায়নি। ভাইয়া জোর করে স্টেজে নিয়ে গেছে। আমি একা একা বসে আছি। ভাইয়া স্টেজে উঠতে না উঠতেই মুখ পড়া হনুমানটা উঠে এসে আমাকে বলল, চল, তুই যাবি না মানে তোর ঘাড় যাবে। আমি যাব না। সে আমার হাতটা ধরে টেনে তুললো, তারপরে আমাকে টানতে টানতে স্টেজে নিয়ে গেল। আবির ভাইয়া আমাকে জায়গা করে দিল তার পাশে বসার জন্য। আর আমার পাশে বান্দরটা। সবাই সেলফি তুলছি। হাদারামটা আমাকে বলছে, কে রে, মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? পাশে বসে আরেক গাদা ফিসফিস করে বলছে, নাজিফা, তুমি রাগ করলে তো তোমাকে অনেক সুন্দর লাগে। আমি চলে আসার জন্য জেনে উঠে দাঁড়ালাম, অমনি আবির ভাইয়া আমার হাতটা টেনে ধরে বসিয়ে দিল। আরে নাজিফা, কোথায় যাচ্ছ? কেক খাবে না? কেকটা কিন্তু অনেক মজার, খেয়ে দেখো, খুব টেস্টি। আমি মনে মনে বললাম, কালার চিকন, আমি আপনার টেস্ট বের করছি। যখনই ওনাকে হনুমানটা কেক খাওয়াই দিচ্ছিল, তখনই আমি হাতটায় ধাক্কা দিই। আবির ভাইয়া বলে চিৎকার করে উঠে আবার চুপ হয়ে যায়। উনি তাড়াতাড়ি নিচে নেমে যায়, আমি ওনার পিছু পিছু যাই। আমি আসলে বুঝতে পারিনি উনি অনেক বেশি আঘাত পেয়েছে। এখন আমার নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। কেন যে এমনটা করতে গেলাম? আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। এখন কি যে করি? ওনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, সেটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে যাই। আমি আর ভাইয়া যদি জানতে পারে, তাহলে তো আমার কপালে শনি আছে। আমি দৌড়ে ওনার কাছে গিয়ে মুখটা চেপে ধরি, আর মনে মনে মুখ পড়া হনুমানটার 14 গোষ্ঠী উদ্ধার করছি। শালা, তুই যদি আমাকে স্টেজে না নিয়ে যেতি, তাহলে তো এই অ্যাক্সিডেন্টটা হতোই না। এখন কি হবে? উনি যদি আম্মিকে বলে দেয়, তাহলে তো আমি শেষ। আমি সরি, সত্যি আমি বুঝতে পারিনি আপনি এতটা ব্যথা পাবেন। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ। এই কান ধরছি, সরি। আমি আর জীবনেও কারোর সাথে এভাবে দুষ্টুমি করবো না, প্লিজ মাফ করে দেন না। এটা বলে কান্না করে দিছি। আরে পাগলি, কান্না করার মতো কিছুই হয়নি, আমার সামান্যই লেগেছে। সত্যি? হুম। তাহলে বলেন মাফ করে দিয়েছেন। হুম। সরি এগেন। ওকে। আপনি এখানে বসেন, আমি আসছি। কোথাও যাবেন না কিন্তু? উনি মাথা নেড়ে নেড়ে হ্যাঁ জানালো। আমি অনেক খুঁজে একটা পেন কিলার আর এক গ্লাস পানি নিয়ে ওনার হাতে দিয়ে বললাম, ওষুধটা খেয়ে নিন। উনি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে ওষুধটা খেয়ে নিন। আপনি শুধু শুধু আমার জন্য কষ্ট পেলেন, এইটুকু তো আপনার জন্য করাই যায়, তাই না? আমি আবারও সরি বলে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। অনেক দেরিতে ঘুম থেকে উঠলাম। সবাই যে যার মতো পার্লারে চলে গেছে। ঘুম ভাঙার পর থেকে আমি আবির ভাইকে খুঁজছি, কিন্তু কোথাও দেখলাম না। আমি থেকে জিজ্ঞেস করলাম ভাইয়া কোথায়, কারণ ভাইয়া যেখানে উনিও সেখানে। ওরা তো বের হয়ে গেছে, আর তুই রেডি না হয়ে এখনো বসে আছিস কেন? আমি আগে আমাকে নাস্তা দেন। তুই এখনো নাস্তা করিস নাই? না। তারপর আমি নাস্তা করে ফ্রেশ হয়ে রেডি হলাম। পিঙ্ক কালারের একটা গাউন পরেছি, হালকা সাজ করেছি। সবাই মিলে রওনা দিলাম। গাড়িতে সবাই কত মজা করছে, আর আমি বাইরে থেকে তাকিয়ে তাকিয়ে আহনাফের সাথে কাটানো দিনগুলোর কথা ভাবছি। কি রে, মানবি না? কাজিনের ডাকে আমার ভাবনায় ছেদ পড়ল। না, আমি নামবো না। আমি তো গাড়িতে বসে থাকার জন্য এসেছি। তারপরে ভেতরে ঢুকলাম। পিছন থেকে কে যেন আমার খোপাটা খুলে দিল আর বলল, তোমাকে খোলা চুলে অনেক সুন্দর লাগে। রেগে গিয়ে কিছু বলতে যাব, পিছন ফিরে দেখি আবির ভাইয়া। ও ভাইয়া, আপনি? জি আমি। আর কাউকে আশা করেছিলে নাকি? না ভাইয়া, কি যে বলেন। মনে মনে বলি, যাকে আশা করছি সে বচ্চাটা তো সেজেগুজে স্টেজে বসে আছে। এখন কেমন আছেন? হুম, ভালো। ব্যথাটা গেছে? হুম, থ্যাংক ইউ। সরি। সরি কেন? কালকের ঘটনার জন্য। নাজিফা, এইটা নিয়ে আর কতবার সরি বলবে? আর বলবো না, এটাই শেষ। কাজিনরা আমাকে খেতে রাখলো, আমি চলে যাই। মুখ পড়া হনুমানটা দুলা সাজে অনেক সুন্দর লাগছে। আমি এক নজরে তাকিয়ে আছি। নাজিফা, কিছুটা বিরক্তি নেই। আপনি আমার পিছু নিয়েছেন কেন? এখানে কাউকে তো আমি চিনি না, তাই তোমার পিছু নিচ্ছি। উনি আমাকে ফিসফিস করে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আমিও ফিসফিস করে থ্যাংক ইউ বলে দুজনেই হেসে উঠলাম। তোমার হাসিটাও খুব সুন্দর। তুমি হাসলে তোমার দুই গালের ট্রোল পড়ে, কখনো তো খেয়াল করিনি। আমি মনে মনে বলি, কাহিনী কি কালাচিকা আবার আমার প্রেমে টেমে পড়ে যায়নি তো? উপস, ধ্যান, আমি আবার এসব কি ভাবছি। উনি কিন্তু দেখতে কালো না, আবার অনেক বেশি সুন্দর না, তবে ওনার চেহারাটা অনেক বেশি মায়ায় ভরা। যে কোনো মেয়েই প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। এর মধ্যে শাকচুনিটা আহনাফের পাশে এসে বসল। নাজিফা, দেখো, দুইজনকে খুব মানিয়েছে, তাই না? আমি চুপ করে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলল,
আমি রেগে গিয়ে বললাম, ওদের দুজনকে মানিয়েছে তো আমি কি করব? এটা বলে আমি চলে আসি। তারপর থেকে ওনার সাথে আমার আর দেখা হয়নি। বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের বাসায় চলে আসি। আসার পর থেকে আমার রাত দিন ঘুম আর ঘুম। দুদিন পর বাদরটা কল দিয়ে বলল বউ ভাতে যেতে। আমি আম্মিকে গিয়ে বললাম, আমি যাব না, তোমরা যাও। দুপুরে খাওয়া শেষে শুয়ে আছি, কলিং বেলটা বেজে উঠলো। চিন্তা করছি এই অসময়ে আবার কে এলো। সব হারামির হাড্ডিগুলো তো বউ ভাতে গেছে। দরজা খোলাতে আমার চোখ কপালে। আবির ভাইয়া, আপনি এখানে? বাসায় কেউ নেই, সবাই বউ ভাতে গেছে। ভাইয়া আপনাকে যেতে বলে নাই? আমি জানি বাসায় কেউ নাই, তোমার ভাই আমাকে যেতে বলেছে, আমি যাইনি। তাহলে বাসায় আসলেন কেন? সেটা কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? ও সরি, ভিতরে এসে বসেন, আমি চা করে নিয়ে আসি, আপনি বসেন। উনি আমার হাতটা টেনে ধরলো। আমি কিছু খাবো না, তুমি একটু বসবে প্লিজ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মনে মনে বলি, কথাটা আবার আমাকে কি এমন বলবে যার জন্য এই ভদ্র করে চলে আসলো। আর আমি বুঝি না কথায় কথায় হাত ধরার কি আছে। জি বলেন, আমি শুনছি। নাজিফা, ইয়ে মানে এত আমতা আমতা করছেন কেন? যা বলো ঝটপট বলে দিন, আমি ঘুমাবো। না মানে বলছিলাম কি। বলবেন বলে আমি উঠে দাঁড়ালাম চলে যাওয়ার জন্য। ওকে বলছি, আগে আমাকে এক গ্লাস পানি দাও। এ নিন। পানি খেয়ে যা বলার বলে আমাকে উদ্ধার করেন। নাজিফা, আমি যা বলবো খুব মনোযোগ সহকারে শুনবে, মাঝখানে কোনো কথা বলবে না। ঠিক আছে বলেন। নাজিফা, আই লাভ ইউ। তোমাকে আমি অনেক বছর ধরে চিনি, জানি তুমিও তাই। আমি কখনো ভাবিনি যে তোমাকে নিয়ে আমি এই ধরনের চিন্তা ভাবনা করব। কিন্তু সেদিন হলুদের রাতে তোমাকে শাড়ি পরা দেখে আমার ভিতরে কেমন জানি অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল, অন্যরকম ভালো লাগা। আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। হয়তো আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারছি না। তোমাকে ছাড়া আমার জীবনটা মনে হচ্ছে ছন্ন ছাড়া হয়ে যাবে। আমি জানি তুমি অনেক জেদি, রাগী, একটু পাকড়ে টাইপের, কিন্তু বিশ্বাস করো তোমার রাগটা আমি সামনে নিব। আমি জানি আমি পারবো। আমি তোমাকে কথা দিচ্ছি, হয়তোবা পৃথিবীর সব সুখ তোমাকে এনে দিতে পারবো না, কিন্তু কষ্টকে জিনিস সেটা আমি কখনো তোমাকে বুঝতে দেব না। আমি কিছু না বলে উঠে রুমের দিকে পা বাড়ালাম। উনি পেছন থেকে আমার হাতটা টেনে ধরে বলল, নাজিফা, তুমি কি আমাকে একটু ভালোবাসবে প্লিজ? মনে মনে বলি, আমার হৃদয়ের ক্ষতটা শুকাতে না শুকাতে আবার বাদর এসে হাজির। সারা মুখ পোড়া হনুমান তোর জন্যই সব হয়েছে। ভাইয়া প্লিজ হাত ছাড়েন। উনি আমার হাতটা ছেড়ে দিল। ভাইয়া, আপনাকে আমি ভালোবাসতে পারবো না। আমি আপনাকে ভাইয়া বলে জানি এবং মানি। আপনাকে আমি বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করি, সম্মান করি। সরি, এই কাজটা আমাকে দিয়ে হবে না। নাজিফা, তুমি আমি ওনাকে কথা বলার সুযোগ না দিয়েই বললাম, প্লিজ ভাইয়া আপনি এখন আসতে পারেন। উনি চলে যায়, আমিও রুমে গিয়ে শুয়ে পড়ি। এমন সময় হনুমানটার কল। ওই বউ, বাতে আসলি না কেন? তোর হুড়পড়ি নূর হাতুকে দেখার শখ আমার নেই। শালা বান্দর, বউয়ের সাথে রোম্যান্স করছিস বসে বসে, আর আমি এখানে আছি মহা মুসিবতে। কেন, কি হয়েছে? ঘোড়ার ডিম বলে কলটা কেটে দিলাম। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। আবির ভাইয়াও এই কয়েকদিন আমাদের বাসায় আসেনি। মনে মনে চিন্তা করি বাঁচলাম, কালাচিকার মাথা থেকে প্রেমের ভূতটা নামলো। আবার মনে মনে ভয়ও পাচ্ছি, হঠাৎ উল্টোপাল্টা কিছু করে নাই তো। ভাইয়া থেকেও কিছু প্রশ্ন করতে পারছি না, যদি অন্য কিছু মনে করে। আমিও সব কিছু ভুলে আমার মতো দিন কাটাচ্ছি। ভাবলাম বেঁচে গেলাম, কিন্তু না, গাধাটা আমার কলেজ গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। লালু বাদরটা এখানে দাঁড়িয়ে কি করে? কালাচিকাকে দেখে চেনার উপায় নেই। এই কয়েকদিন হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি, চোখের নিচে কালি পড়ে গেছে, এমনকি ডামিজটা শেপ পর্যন্ত করেনি। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম। নাজিফা, একটু দাঁড়াবে প্লিজ? আরে ভাইয়া আপনি এখানে? আর চেহারার এই হাল করে রেখেছেন কেন? এই কয়েকদিন আমাদের বাসায় আসেন নাই কেন? নাজিফা, আমি আর পারছি না। আমি এই কয়েকদিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি তোমাকে ভুলে থাকার জন্য। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি তোমাকে একটি মুহূর্তের জন্য ভুলতে পারছি না। আমি কি তোমার যোগ্য না? নাজিফা, আমাকে কি একটু ভালোবাসা যায় না? প্লিজ নাফিজা, প্লিজ। আবির ভাইয়া কথাগুলো এত আবেগ নিয়ে বলেছিল, আমি কি বলবো বা কি করব, আমার এই মুহূর্তে কি করা বা বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না।
হ্যাঁ বলার মতো সাহস আমার নেই, আমার নাও করতে পারছি না। কথাগুলো বলার সময় ওনার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছিল। তখন আমি ওনার হাতটা ধরে বলি, আমার সময় লাগবে, আমাকে কিছুদিন সময় দিন, আমি ভেবে আপনাকে জানাবো। কতদিন লাগবে? 1 সপ্তাহ, মাস, বছর কিংবা পুরো জীবনটাও লাগতে পারে। এইভাবে বলো না পাগলি, আমি যে মরেই যাব। ওকে, বলবো না আপনি এখন বাসায় যাবেন না। বাসায় না, আগে আপনি সেলুনে যাবেন, তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবেন। বিকেলে দেখি লাল বাহাদুরটা নাচতে নাচতে আমাদের বাসায় এসে হাজির। কিরে শালা, এই কয়েকদিন কোথায় ছিলি? ভাইয়া জিজ্ঞাসা করলো। থু, আর বলিস না, একটা কাজে বিজি ছিলাম। আমি মনে মনে বলি, বিষটা চাই। সারা বিয়ে বাড়িতে কত মেয়ে ছিল, আর আমাকে তুই কালাচিকার পছন্দ হলো। আমি আমাকে ডেকে বললো আবির ভাইকে যেন নাস্তা নিয়ে আসি। লাল বাহাদুরটা আমাকে ডেকে যেন তার রাজ্যে জয়ের হাসি দিল। কি রে খুকি, কেমন আছিস? মানে কি? গাধাটা আবার আমাকে তুই করে বলে কিনলে? আমি ভ্রুজকুচকে জিজ্ঞেস করি। সে আমাকে ইশারা দিয়ে ভাইয়াকে দেখিয়ে দিল। আমি চলে আসি। মুখ পড়া হনুমানের বিয়ের পর থেকেই সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রেম তো দূরের কথা, আর কখনো কোনো ছেলের পাশেও ঘেসবো না। কিন্তু লাল বাদরটা তো আমার পিছুই ছাড়ছে না। প্রতিদিন একটা না একটা বাহানা নিয়ে আমাদের বাসায় এসে হাজির। আসার সময় ক্যান্ডি নিয়ে আসতো আর চুপিসারে আমার হাতে ধরিয়ে দিত যেন কেউ বুঝতে না পারে। আর কলেজ গেটের সামনে চিপস নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি ওনার ব্যাপারে সিরিয়াস না, তাই ওনাকে নিয়ে আমি কখনো কোনো চিন্তাও করি নাই। মাস কয়েক যেতেই উনি আমার কাছে জানতে চাইলেন। নাজিফা, তোমার ভাবা শেষ হয়েছে? কিসের ভাবনা? মানে তুমি না আমার কাছে সময় নিয়েছো? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। আসলে আমি ভাবিনি তা কিন্তু না, আমি চাই না ওনার সাথে রিলেশনে জড়াতে, কারণ এই সম্পর্কের কোনো পরিণতি পাবে না। মাঝখান দিয়ে ভাইয়ের সাথে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। ওনার প্রতি আমাদের ফ্যামিলির যে বিশ্বাসটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না ঠুনকো ভালোবাসার জন্য ওনার প্রতি যে বিশ্বাসটা আমার ফ্যামিলির রয়েছে সেটা ভেঙে যাবে। ভুলে গেছো মানে? ভুলে গেছি মানে ভুলে গেছি। উনি রাগ করে চলে যাচ্ছিল, আমি পিছন থেকে ডাক দিলাম, ভাইয়া আমার চিপসটা দিয়ে যান। উনি চিপসটা আমার হাতে দিয়ে বলল, তোমার ভাবা কবে শেষ হবে? তা তো জানি না। ভাইয়া কি রাগ করছেন? আমি রাগ করব তোমার সাথে? তোমার সাথে রাগ করলে বরং ক্ষতিটা আমারই হবে। তাই নাকি? তা নয়তো কি? তুমি তো ভুলেও আমার রাগ ভাঙাতে আসবে না। তোমার সাথে রাগ করা আর বোকা স্বর্গে বাস করা একই কথা। আমি একটা মুচকি হাসি দিলাম। আবির ভাইয়া আমাকে অনেক বেশি কেয়ার নিত। আস্তে আস্তে ওনাকে আমার খুব ভালো লেগে যায়, কিন্তু আমি কখনো প্রকাশ করতাম না। ওনাকে বুঝতেও দিতাম না। উনি আমাকে আর কখনো ভাবার বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেননি। হয়তো উনি নিজেই বুঝে নিয়েছিলেন আমি ওনাকে পছন্দ করা শুরু করেছি। এভাবেই অনেক দিন চলে গেল। আরাফের বিয়ের পর আমি আর তার সাথে যোগাযোগ রাখিনি। এমনকি আমি নানার বাড়ি যাওয়া বন্ধ করে দিই। 1 বছর পর মুখ পোড়া হনুমানটা আমাদের বাসায় আসলো। কিরে, তোমার হুড়পড়ি নূর হাতুর কি খবর? আচ্ছা বলো। শুনলাম মামির সাথে প্রায় সময় নাকি ঝগড়া লাগে। দূর, বাদ দে সব, তোর খবর বল। হ্যাঁ, আমি ভালো আছি। আমাদের বাড়ি যাওয়া বন্ধ করে দিলে কেন? তোকে একটা প্রশ্ন করব, সত্যি করে উত্তর দিবি। হুম। নাজিফা, তুই কি আমাকে ভালোবাসতি? মনে মনে বলি, শালা বাদর মুখ পোড়া হনুমান, সে প্রশ্নের উত্তর তোর শেওড়া গাছের পেতনিটার সাথে প্রেম করার আগে জানা উচিত ছিল না। বিয়ে করে এখন আমার সাথে জানতে এসেছে তুই কি ভালোবাসতি আমায়। আমি কিছু না বলে উঠে যাচ্ছিলাম। ওই, তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছিস কেন? কি বলবো? যা সত্যি তাই বলবি। তোমাকে ভালোবাসতাম কিনা জানি না, তবে তোমাকে তখন আমার খুব ভালো লাগতো। তুমি তো জানোই আমাদের ফ্যামিলি অনেক রক্ষণশীল একটা ফ্যামিলি। অপরিচিত ছেলেদের সাথে মেশা তো দূরের কথা, কথা বলা পর্যন্ত নিষেধ ছিল। নানার বাড়ি গেলে আমি তোমার সাথে বেশি সময় কাটাতাম, কথা বলতাম, এখানে ওখানে ঘুরতে বেড়াতাম। হয়তো তার জন্যই তোমাকে আমার বেশি ভালো লাগতো। যেদিন শুনলাম তোমার বিয়ে, সেদিন আমার কেমন জানি সব কিছু শূন্য শূন্য মনে হলো। আমি কি যেন একটা হারিয়ে ফেলেছি এমন। পরে ভাবলাম না, সবই তো ঠিক আছে। তোমার কথা ভেবে প্রথম কয়েকদিন আমার মন খারাপ হলেও পরে আর কখনো হয়নি। তুমি সংসার জীবনে অনেক সুখে থাকো, ভালো থাকো, এই কামটাই করি সবসময়। আমার দিনগুলো ভালোই যাচ্ছে। আবির ভাইয়া সবসময় আমার কেয়ার নেই। সামনে ডিসেম্বর মাস। এই মাসটা আসলে আমার অনেক ভালো লাগে। ভালো লাগার দুটো কারণও আছে। প্রথমটা হচ্ছে এই মাসে আমার বয়স কমে নাকি বাড়ে জানি না, তবে এই মাসে আমি এই পৃথিবীর মুখটা দেখেছিলাম, মানে আমার জন্মদিন। দ্বিতীয়ত, এই মাসে আমাদের স্কুল মাঠে সপ্তাহব্যাপী মেলা বসে। আজকে সন্ধ্যা হতে আবির ভাইয়ার কোনো খবর নেই।
উনি আমাকে কল বা মেসেজ কোনোটাই করে নাই। খুব মন খারাপ হচ্ছিল। রাত ঠিক 12টায় আমার মোবাইলটা বেজে উঠল। মেসেজ ওপেন করতে আমার মন ভরে গেল। আজকে আমার জন্মদিন। আমার তো মনে ছিল না, মনে থাকার কথাও না, এগুলো খ্রিস্টানরা মনে রাখে। আমি বলেছি এই দিবসগুলো পালন করে খ্রিস্টানরা, লাল বাহাদুরটা কেমন মনে রাখছে। তারপর উনি আমাকে কল করে উইশ করলো আর বলল, নাজিফা, একটু করে ভিডিও কল দিব প্লিজ। ওকে। ভিডিও কল রিসিভ করতে আমি তো অবাক ওনার পাগলামি দেখে। ওনার রুমে লাইট বন্ধ, লাভাকৃতি করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছে আর তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে, তার নিচে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে টু মাই পাগলি। আমার অনেক ভালো লাগলো, কারণ এভাবে আমাকে কেউ কখনো উইশ করেনি আর করবেও না। এমনই সবাই আমার জন্মদিনে মেসেজ করে, শুভেচ্ছা জানায়। আমার মনে হলো এটা আমার জীবনে মনে রাখার মতো একটা উইশ। আমি মনে মনে বলি, আপনি তাহলে এই কাজটাই বেঁচেছিলেন। তারপরে আমরা অনেকক্ষণ কথা বললাম। সকালে কলেজে গিয়ে দেখি উনি গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করি, এখানে কি? উনি আমার হাত ধরে বলল, চলো। কই চলবো? চললেই বুঝতে পারবে। তারপর আমরা একটা গাড়িতে উঠলাম। গাড়িটা এসে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। ভেতরে ঢুকে বসলাম। একটু পরে একটা কেক আসলো। আবির ভাইয়া সব কিছু আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল। আমি তো এগুলো দেখে থ হয়ে গেছি। উনি আমাকে বলল, হা করে না থেকে কেকটা কাটো। আমি কেকটা কাটলাম। উনি আমাকে খাইয়ে দিলেন। আমি চুপচাপ কেক খেয়ে যাচ্ছি। এরপরে খেয়াল করলাম উনি মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছেন। আমিও কিছু না বলে চুপ করে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে বলল, নাজিফা, তুমি আমাকে খাইয়ে দিবে না? না। কেন? আপনাকে কেন আমি খাওয়াই দেব? আপনার কি হাত নেই? আছে। তাহলে? আমি তোমাকে খাইয়ে দিছি, তুমিও আমাকে খাইয়ে দিবে। জি না। আমি কি বলেছি আপনাকে খাওয়াই দিতে? আপনি দিচ্ছেন কেন? তারপর উনি একটু রাগ করে আমাকে বলল, ওকে, দিতে হবে না, তোমার হাতটা দাও। কেন? দিলেই বুঝতে পারবে। আমি সামনে হাতটা বাড়িয়ে দিই। এখন চোখ বন্ধ করো। কেন? করো না প্লিজ। ওকে। তারপর উনি একটা ঘড়ি আমার হাতে পরিয়ে দিলেন। আমি ঘড়িটা খুলে ওনার হাতে ধরিয়ে দিলাম আর বললাম, আমাকে যা খুশি খাওয়ান, কিন্তু আমাকে কোনো কিছু গিফট করবেন না প্লিজ। কেন? আমাকে কেউ কিছু দিক, এটা আমার পছন্দ না। উনি আমাকে অনেক রিকোয়েস্ট করতে লাগলো। এক পর্যায়ে আমি উঠে চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে যাই। উনি কল দিয়েই যাচ্ছে। কল দিতে দিতে আমাদের বাসায় এসে হাজির। আমাকে ডেকে দিলেন ওনাকে নাস্তা দেওয়ার জন্য। আমি তো রাগে গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকলাম। তারপরে আমি ওনার জন্য ফার্স্ট ক্লাস লবণ চা বানালাম। উনি প্রথমে মুখে দিয়ে রেখে দিচ্ছিল, আবার রেখে দিচ্ছিল না। আমি নিজ হাতে অনেক কষ্ট করে আপনার জন্য বানিয়েছি, ভালো হয়নি? আমার ঘুম ভাঙার মজা এখন হাড়ে হাড়ে টের পাবে কালাচিকা, মনে মনেই বললাম। উনি কিছু না বলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে সবটা শেষ করলো আর কোনো কথা না বলেই বাসায় চলে যায়। ওনার জিহ্বার অবস্থা এতটা খারাপ হয়েছিল, উনি 3-4 দিন ভালো মতো কথাও বলতে পারেনি। পরে অবশ্য আমার খুব খারাপও লেগেছিল। এমনটা আমি না করলেও পারতাম। মেলাটা আমাদের স্কুলের মাঠে বসে, তাই রাত ছাড়া দিনের বেলায় ছোট ভাইকে নিয়ে যখন তখন যেতে পারতাম। আবির ভাইয়া অনেক রিকোয়েস্ট করে বলল, আজকে বিকেলে যেন মেলায় যাই, সাথে করে যেন কাউকে না নিয়ে যায়। অনেক করেই বলে দিল। আমি বান্ধবীদের সাথে মেলায় যাব বলে আমির থেকে পারমিশন নিয়ে বের হলাম। আমি বারবার করে বলে দিলেন সন্ধ্যার আগে যেন বাসায় ফিরে যাই। আবির ভাইয়া আমার আগে এসে বসে আছে। আমাকে দেখে এগিয়ে আসলো। দুজনে একসাথে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। তারপরে একটা খাবার স্টলে ঢুকলাম। উনি বলল, ফুচকা খাবে? খাওয়া যায়। তুমি কি ফুচকা পছন্দ করো? না। কি বলো? মেয়েরা তো ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর তুমি? মেয়েরা পছন্দ করে হয়তো, কিন্তু আমি করি না। ফুচকার প্লেট সামনে আসলো। উনি টক দিয়ে আমাকে একটা এগিয়ে দিলেন। আমি বলছি, এটা আমি খাবো না। কেন? আমি টক দিয়ে খাই না। আমি একটা নিয়ে এমনি কামড় দিয়ে খাচ্ছি। অমনি উনি হেসে বললেন, হাসছেন কেন? এভাবে কি কেউ ফুচকা খায়? তো কিভাবে খাই? তখন উনি টক দিয়ে আস্ত একটা মুখে দিয়ে দিলেন আর বললেন, এইভাবে খায়? আমি তখন দোকানদারকে বললাম একটা চামচ দিতে। উনি চামচ দিলে আমি চামচ দিয়ে সবগুলো ভেঙে একসাথে মিশিয়ে তারপরে এইভাবে খেলে আরো মজা, একেবারে চটপটে। তারপরে উনি ওনার গুলো শেষ করে বের হলো। হাঁটতে হাঁটতে ঝালমুড়ি খেলাম। উনি আমাকে জোর করতেছে কিছু নেওয়ার জন্য। আমি ওনাকে স্পষ্ট জানিয়ে দিলাম, আপনাকে আমি আগেও বলেছি আমাকে কেউ কিছু দিক, এটা আমার পছন্দ না, সো আমাকে রিকোয়েস্ট করবেন না। সন্ধ্যার আগে আমি বাসায় ফিরে আসি।
কিছুদিন পরেই আমি এসে বললো আহনাফের সাথে তার বইয়ের ডিভোর্স হয়ে গেছে। শুনে তো আমি হয়ে গেলাম। আমি তো ভাবনায় পড়ে গেলাম, ওরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করলো, বিয়ের 1 বছর যেতে না যেতেই ডিভোর্স হয়ে গেল। আসলে আমি ঠিকই বলে, প্রেম করে বিয়ে করলে মানুষ সুখী হয় না, সে বিয়ে বেশি দিন টিকেও না। এরপর থেকে আমি আবির ভাইকে এড়িয়ে চলতে লাগলাম। ওনার কল রিসিভ করছি না, করলেও ঠিক মতো কথা বলছি না, মেসেজের রিপ্লাই দিচ্ছি না। এদিকে মুখ পোড়া হনুমানটা আমাকে কল দিতে লাগলো, আমার সাথে তার ইম্পর্টেন্ট কথা আছে। আমি বললাম ঠিক আছে বাসায় এসো। সে বাসায় আসতে চায় না, বাইরে দেখা করতে চায়। আমি বললাম ঠিক আছে। এরপরে আহনাফ আমার কলেজে আসলো। কি সমস্যা, ভালোবেসে বিয়ে করে ডিভোর্স দিলে কেন? ওর কথা বলিস না, উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরটা ডাস্টবিনের মতো ময়লা আবর্জনার চেয়েও কালো। ওকে, তোমার ইম্পর্টেন্ট কথাটা বলে ফেলো। নাফিসা, তুই আমাকে একবার সুযোগ দিবি প্লিজ? মানে? আমি তোকে ভালোবাসতে। সরি মিস্টার আহনাফ। প্লিজ নাফিসা, আমাকে একবার সুযোগ দে। সরি, আমি বাসি ফুলের গন্ধ নেই না। এটা বলে আমি চলে আসি। আমি একটিবারও পিছু ফিরে তাকাইনি, কারণ আমি নতুন করে কষ্ট পেতে চাই না, নিজেকে কারোর মায়া জালে আটকাতে চাই না। কিছুদিন পরে আব্বু দেশে আসে। আব্বু বিদেশে যাওয়ার আগে আমার বিয়েটা দিয়ে যেতে চায়। আমি অনেক করে বললো আমার অনার্সটা কমপ্লিট হলে বিয়ের চিন্তা ভাবনা করা যাবে, কিন্তু আব্বু মানতে নারাজ। আব্বু বললো বিয়ের পরেও পড়াশোনা করা যায়। আমার জন্য পাত্র দেখা শুরু করে দিল। আবি তো কিছুতেই মানতে পারছে না। উনি কলেজের সামনে দাঁড়িয়ে আছে। আহনাফের ডিভোর্সের পর থেকে ওনার সাথে এখন আমি আর আগের মতো যখন তখন কথা বলি না। নাজিফা, একটু দাঁড়াও। জি, যা বলার তাড়াতাড়ি বলেন, আমি বাসায় যাব। আমি তোমাদের বাসায় প্রপোজাল পাঠাতে চাই। আপনার কি মাথা খারাপ হয়েছে? এখানে মাথা খারাপের কি হলো? আপনি আমাদের বাসায় সবসময় আসা যাওয়া করতেন। আব্বু আমি যদি মনে করে এতদিন আপনি আমার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন, তারা তো বিষয়টা মেনে নেবে না, বরং আপনার প্রতি যে বিশ্বাস ছিল সেটা ভেঙে যাবে। আর আমি চাই আপনার প্রতি তাদের বিশ্বাসটা অটুট থাকুক। তাছাড়া আমি আপনাকে বিয়ে করতে চাই না। তাই উনি আর সাহস করেনি প্রপোজাল পাঠাতে। যদি আমি না করে দিই, আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হলো, সাথে আম্মি, আব্বু এবং ভাইয়া ছিল। ছেলেপক্ষ থেকে ভাবি ও 2 বোন এসেছে। তারা আমার নাম, গ্রাম, বাড়ি, কি করি কি না করি, ভাই বোন কয়জন, এসব জানতে চাইল। আমি মনে মনে বলি, ন্যাকা, বায়োডাটাতে তো সব কিছু দেওয়াই ছিল, না জেনে শুনে দেখতে এসেছে নাকি? আবার জিজ্ঞাসা করার কি আছে? অনেকগুলো বিরক্তি দিয়ে উত্তর দিলাম। একটু পরে বোন বলে উঠলো, একটু দাঁড়াও তো। তখন তো আমার মেজাজ 180 ডিগ্রি। আমি বুঝতে পারলো, আমার হাতটা চেপে ধরলো। আমার বুঝতে বাকি নেই, আমাকে দাঁড়াতে হবে। তারপরে আরেক বোন বলল, একটু ওই পাশে চলো। গেলাম। ওনারা আমাকে হিজাবটা খুলতে বললো। তখন আমি তাদেরকে বললাম, চলেন একবার ওয়াশরুমে যাই, সেটাই ভালো হবে। তখন ওনাদের চেহারাটা দেখার মতো ছিল। তারপরে আমি রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়িয়ে থাকি। আমি এসে জিজ্ঞাসা করে, আমার ছেলে পছন্দ হয়নি, আমি এখন বাসায় যাব। তারপরে আমরা বাসায় চলে আসি। মাঝরাতে আবির ভাইয়া কল দিল। নাজিফা, একটু বারান্দায় আসবে প্লিজ? এত রাতে কেন? প্লিজ আসো না। গিয়ে দেখি উনি গেটের সামনে দাঁড়িয়ে আছে। কি প্রবলেম আপনার? আপনি এত রাতে এখানে কি করছেন? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল নাজিফা। আমি জানি না আমি কি করব। আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। আমার কি হবে বলো? 2-4 দিন খারাপ লাগবে, পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। না রে পাগলি, তুমি বুঝতেছো না, কিচ্ছু ঠিক হবে না। ওকে, আপনার দেখা হয়েছে। তুমি কি আমাকে কখনো বুঝবে না নাজিফা? ভাইয়া, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ওকে, আল্লাহ হাফেজ। সকালে আমি এসে বললো বিকেলে রেডি হয়ে থাকতে, আজকেও আমাকে দেখতে আসবে। ছেলের বাবা মা আসছে, তবে ছেলে আসেনি। ওনারা আমাকে পছন্দ করেছে, আমারও তাদের পছন্দ হলো। আগামী সপ্তাহে বিয়ে ঠিক করলো। এই কয়েকদিন আবির ভাই আমাদের বাসায় আসেনি। আমি আবির ভাইকে কল করে আসতে বললো। উনি আসলে আমি আবির ভাইয়াকে আমাদের সাথে যেতে বললো বিয়ের বাজার করার জন্য। উনি অনেক অজুহাত দেখানো শুরু করলো। আমি কোনো কথা শুনতে রাজি না, ওনাকে যেতেই হবে। উনি আম্মুর কথার উপরে আর কোনো কথা বললেন না। সবাই ঘুরে ঘুরে শপিং করছি। উনি আমাকে ইশারা দিয়ে দিয়ে চয়েস করে দিচ্ছেন, আমিও সেটাই নিচ্ছি। আমি একটা গোল্ড প্লেটের সেট পছন্দ করি, কিন্তু আমার হবু শ্বশুর বলল, এগুলো তো নিতে হবে না মা। আমার তো মনটা খারাপ হয়ে গেল। মনে মনে বলি, কিপ্টের হাড্ডি, গোল্ড দিলে কি এটা দেয়া হয়ে যায় না? তারপরে ভাইয়া আমাকে আর আবির ভাইয়াকে গাড়ি ঠিক করে দিয়ে বলল, তোরা বাসায় চলে যা, আমার একটা জরুরি কাজ আছে, ওটা সেরে আসি। আমি চুপচাপ গাড়িতে বসে আছি। আবির ভাইয়া বলে উঠল, তোমার বরটা কিন্তু খুব সুন্দর,
তোমাদের দুজনকে খুব ভালো মানাবে। হুম আইসক্রিম খাবে? হুম। তারপরে উনি একটা প্যাকেট এগিয়ে দিল, অনেকগুলো চকলেট, আইসক্রিম ও চিপস আছে প্যাকেটটাতে। উনি বলল, আর কখনো হয়তো তোমাকে এগুলো দেওয়া হবে না। কেন? আপনি আমাকে দেখতে যাবেন না? দেশে থাকলেই না যাব? আমি তোমার বিয়ের পর বাইরে চলে যাব। এরই মধ্যে আমরা বাসায় এসে পৌঁছালাম। বিয়ের 2 দিন বাকি আছে। আমি দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি। আম্মি বলল আবির ভাই এসেছে। উনি আম্মি থেকে পারমিশন নিয়ে আমার রুমে আসলো। ওনার হাতে গিফট পেপার দিয়ে মোড়ানো একটা প্যাকেট। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উপরে জোর করে হাসি মুখে থাকার অভিনয় করছে, কিন্তু ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। উনি গিফটটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি জানি কেউ কিছু দিক এটা তোমার পছন্দ না, কিন্তু এটা আমি তোমার বিয়ে উপলক্ষে গিফট করেছি। প্লিজ ফিরিয়ে দিও না। ওনার চোখ দুটো ছলছল করলো। আমি হাতে নিতেই উনি চলে গেলেন। প্যাকেটটা খুলে দেখি সেই গোল্ড প্লেটের সেটটা। আমি মনে মনে বলি, এটা নিল কখন? সবসময় তো আমাদের সাথেই ছিল। যখন নিবেন নিক, তবে আমিও অনেক খুশি। আজকে আমার গায়ে হলো। সবাই আসছে, কিন্তু আবির ভাইকে দেখা যাচ্ছে না। আমি সকাল থেকে কল করে যাচ্ছি, কিন্তু ফোনটা বন্ধ। আমি তো ভয়েই মরে যাচ্ছি। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবার সুইসাইড করে বসলো না তো? তাহলে তো আমি শেষ। ভাইয়াকে বললাম, আবির ভাই আসেনি, তাকে দেখছি না যে। কি বলছিস? আমি তো খেয়াল করিনি। ভাইয়া কল দিল। ফোন বন্ধ পেয়ে বাসা থেকে গিয়ে ধরে আনলো। ওনাকে দেখে মনে হলো আমি যেন আমার প্রাণটা ফিরে পেলাম। আমি কি সব উল্টাপাল্টা ভাবছি শুধু শুধু? সবাই অনেক হাসি খুশি, শুধুমাত্র আবির ভাইয়া ছাড়া। উনি আমার পাশে এসে বসলো। তোমাকে অনেক সুন্দর লাগছে। দয়া করি সংসার জীবনে তুমি অনেক সুখী হও। তারপরে কেক খাওয়া, পিক তোলা সবই হলো। হলুদের অনুষ্ঠান শেষে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ কেউ একজন আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগলো। আমি নিতে পারছি না নাজিফা, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কি হবে? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? উনি বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। আবির ভাই কি করছেন? প্লিজ ছাড়েন, কেউ দেখে ফেললে কিন্তু প্রবলেম হবে। উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, সরি। আমি কিছু বলার আগেই উনি চলে যায়। এরপরে উনিকে আমি আর বাসায় দেখিনি। আজকে সকাল হতে আমার শুধুই কান্না পাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে দিচ্ছি না। আমার কত চেনা জানা আপন মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে। অপরদিকে আমি যাদের চিনি না, জানি না, তাদেরকে আপন করে নিতে হবে। আমি বউ সেজে স্টেজে বসে আছি। আবির ভাইয়া দূরে দাঁড়িয়ে আছে। আমি জানি উনি আসবে, না এসে উপায় নেই। না আসলে ভাই এগিয়ে ধরে আনবে। আমি ওনার মুখে এক চিলতে হাসি দেখতে পেলাম। এই হাসির কারণটা হচ্ছে ওনার দেওয়া গোল্ড প্লেটের সেটটা আমি পরেছি। আমি ইশারায় ওনাকে ডাকলাম। উনি কাছে এসে বসলো। তোমাকে বউ সাজে খুব সুন্দর লাগছে। ফিসফিস করে বলল। তারপর পকেট থেকে ঘড়িটা বের করে আমার হাতে পরিয়ে দিতে দিতেই বলতে লাগলো, সেই ঘড়িটা চিনতে পেরেছো? আমি চুপ করে আছি। ঘড়িটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, তোমাকে যদি কখনো নিজের করে পাই তখন দিব বলে, কিন্তু আল্লাহ তোমাকে আমার ভাগ্যে রাখেনি। এটা বলতে ওনার গলাটা জড়িয়ে আসছিল। উনি কথাটা বলেই চলে যায়। আমি আর ওনাকে দেখতে পাইনি। হয়তো লুকিয়ে লুকিয়ে দেখছে আমায়। খাওয়া দাওয়া চলছে, কেউ কেউ পিক তুলছে, কিন্তু বর আসার নাম নেই এখন। আব্বুর কাছে আমার শ্বশুর কল দিয়ে বললেন বিয়েটা হবে না। আব্বু রেগে গিয়ে বলল, বিয়েটা হবে না মানে? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? বিয়ের দিনেই বলছেন বিয়ে হবে না। ভাই আমাকে মাফ করে দেন। আমার ছেলেকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও একটা মেয়েকে ভালোবাসে, আমরা জানতাম না। এটা কোন ধরনের কথা? আপনারা ছেলের বিয়ে দিচ্ছেন, ছেলের মতামত নেননি? উনি অনেক করে ক্ষমা চেয়ে কলটা কেটে দিলেন। আমি তো কান্নাকাটি শুরু করে দিলেন। আমার মেয়েটার কি হবে? আমি আপনাকে আগে বলেছি এখন মেয়ের বিয়ে দেওয়ার দরকার নাই, পরে দেওয়া যাবে, কিন্তু কে শুনে কার কথা? আব্বু অনেক টেনশনে পড়ে গেল। এখন কি হবে? মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কথাটা এক এক করে সবার মাঝে ছড়িয়ে পড়ল। সবাই ফিসফিস করতে লাগলো। মেয়েটার এখন কি হবে? কি করবে বিয়ে? মান সম্মান তো সব গেছে। আমি স্টেজ ছেড়ে সাজঘরে বসে আছি। আমি কান্নাকাটি করছি। আব্বু থম মেরে বসে আছে। ভাইয়া এদিক ওদিক পায়চারি করছে। মনে হয় আবির ভাইয়া চলে গেছে। ওনাকে সেই কখন থেকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ আবির ভাইয়া হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকলো। আমির পায়ের কাছে বসে আমির হাতটা ধরে বলল, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি নাজিফার দায়িত্ব নিতে চাই। আমি নাজিফাকে বিয়ে করতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। আমি বলল,
কিন্তু তোমার আব্বু আম্মু? আমরা তো বাসায় চলে গিয়েছিলাম, খবরটা শুনে আমি ছুটে এসেছি। আপনি টেনশন নিয়েন না, আব্বু আম্মুকে আমি বুঝিয়ে বলবো। না, তা হয় না। তুমি একবার তোমার বাবা মার সাথে কথা বলে দেখো। উনি একটু পরে এসে বলল, আব্বু আম্মুর আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। আমি বলল, কেন, কি প্রবলেম? আমি বিয়ে করব, কিন্তু বাসরাত করব না। সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন এলিয়েন দেখছে, আমি যেন মঙ্গল গ্রহ থেকে নামছি। ওনারা আমার ভাষাটা বুঝতে পারেন নাই। কি ব্যাপার, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আবির ভাইয়া বলল, আমি নাজিফার সাথে একা কথা বলতে চাই। তখন আব্বু আর আম্মি বাইরে চলে যায়। ভাইয়া আবির ভাইয়ার পেটে ঘুষি দিয়ে ভ্রুকুচকে বলল, তোর পাগলি বোনটার জন্যই তো পারলাম না। কিছু বলবি? না, তোকে একটু বাইরে যেতে বললাম। আবির ভাই বিড়বিড় করে বলতে লাগলো, এই পাগলি, তোমার প্রবলেম কি? হ্যাঁ, কেন? আব্বু আম্মুর সামনে এগুলো কি বলছো? বললে কি সমস্যা? এই পাগলি, তুমি বোঝো না কেন? কিছু কথা সবার সামনে বলা যায় না। আমি এত কিছু বুঝি না, আমি বাসরাত করব না। আর আপনার যদি বাসরাত করার ইচ্ছে থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করব। তোমার বাসরাত নিয়ে এত অ্যালার্জি কেন? আমি নাসরিন চৌধুরীর ভয়ঙ্কর বাসরাত নামে গল্পটা পড়েছি, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করলে বাসরাত করব। পাগলি, তুমি ভয়ঙ্করটাই পড়লে, রোমান্টিক গুলো পড়লে না কেন? বাসরাত নিয়ে কত রোমান্টিক গল্প লিখেছে লেখকরা, আর তুমি সেগুলো না পড়ে নাসরিন চৌধুরীর ভয়ঙ্কর বাসরাতটা পড়তে গেলে কেন? ও নাসরিন আপু, আপনি কেন যে ভয়ঙ্কর বাসরাতটা লিখতে গেলেন? আমার বাসরাতের পরে লিখলে কি এমন ক্ষতি হতো আপনার? ভাইয়া আপনি আমাকে যাই বলেন না কেন, আমি বাসরাত করব না। বিয়ে তো করবে। বাসরাত না করলে? তোমার কথায় আমি হাসবো না কাঁদবো? আপনার যা ইচ্ছা। আমাদের বিয়েটা হয়ে গেল। লাল বাদুরটাকে দেখে বোঝা যাচ্ছে খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। আমি মনে মনে বলি, এত খুশি হওয়ার না কালুচিকা, আমাকে বিয়ে করার স্বাদ আপনার মিটে যাবে। আবির ভাইয়া আমাকে তাদের বাসায় নিয়ে গেলেন। ওনার আম্মু আমাকে রুমে নিয়ে গিয়ে বললেন, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে একটা নর্মাল 3 পিস পরে শুয়ে পড়লাম। উনি রুমে ঢুকতেই অবাক। এই ফাজিল মেয়ে, তুমি ড্রেস চেঞ্জ করেছো কেন? আপনি কি ভেবেছেন আমি ইয়া লম্বা একটা ঘোমটা দিয়ে বসে থাকবো? আপনি রুমে ঢুকবেন, আমি উঠে গিয়ে আপনাকে সালাম করতে যাব, ঠিক তখনই আপনি আমার হাতটা ধরে বলবেন, এই কি করছো, তোমার স্থান এখানে নয়, আজকে থেকে তোমার স্থান আমার বুকে। আপনি আমাকে জড়িয়ে ধরবেন, তারপরে আমরা অমনি বাংলা সিনেমার মতো কক্সবাজার গিয়ে নাচ গান করবো, তাই না? উনি হো হো করে হেসে উঠলো, হাসতে হাসতে আমার পাশে এসে বসলো। ভাইয়া আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এখন ঘুমাবো। ঘুমাবে মানে? এই পাগলি, আজকের দিনে কি কেউ ঘুমায় নাকি? তো কি করে? গল্প করে। গল্প করার অনেক সময় আছে। আমি তো আপনাকে বাসায় বেড়াতে আসি নাই যে সব কথা আজকেই বলে দিতে হবে। আমি ঘুমানো। একটু পরে উনি ডাকতে ডাকলো, এই নাজিফা, এই ঘুমিয়ে গেছো নাকি? হুম। ঘুমালে কে কথা বলে? শ্যাওড়া গাছের পেতনিটা। তখন উনি হেসে বলল, এই চলো না ছাদে যাই, কেন? দুজনে একসাথে চাঁদ দেখবো আর বসে বসে গল্প করব। চন্দ্রবিলাস। আমি রাগ করে দাঁতের দাঁত চেপে বললাম, সেটা আমি আসার সময় গাড়িতেই বসে করেছি। আপনি করে আসেন, আমি ঘুমাবো, আপনিও ঘুমান। অমনি উনি আমার পাশে এসে একেবারে গা ঘেঁষে শুয়ে পড়ল। আরে ভাইয়া কি করছেন? উনি অনেকটা খুশি হয়ে। কি করছে মানে? আপনার তো দেখি লজ্জা স্বরূপ কিছু নেই। আপনি একটা ছেলে হয়ে একটা মেয়ের পাশে শুয়ে পড়েছেন। আমি একটা মেয়ের পাশে না, আমি আমার বউয়ের পাশে শুয়েছি। আমি অন্যদিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। উনি খুব ভালো করেই জানে আমি রেগে গেলে খবর আছে। তো আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, আর তাছাড়া এত বড় বাড়িতে আপনার ঘুমানোর জায়গা নেই। আমি অন্য রুমে ঘুমালে সবাই মাইন্ড করবে। কেন? তুমি জানো না বুঝি, বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে ঘুমায়। ওকে, আপনি এখানে গেলেন, ঘুমান, আমি সোফায় গেলাম। তুমি সোফায় ঘুমাবে? হুম। তুমি সোফায় ঘুমাবে? তুমি হাত পা ছুড়ে যেভাবে ঘুমাও, দেখা যাবে সোফা থেকে পড়ে কোমরটাই ভেঙে গেছে। আমি একটা ভেঙচি কেটে দিলাম। একে তো আমার সকল আশায় পানি ঢেলে দিয়েছে, আর এখন বেডটাও ছাড়তে হচ্ছে। বলতে বলতেই বালিশটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকালে আমি নিজেকে আবিষ্কার করলাম কালাচিকার বুকে। আমি যেই না চিৎকার দিতে যাব, অমনি উনি ওনার ঠোঁট আমার ঠোঁটের উপরে রাখলো। ওনার ঠোঁটের ছোঁয়ায় আমি কোনো এক অজানা ভবনে হারিয়ে গেলাম। আমি ওনাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে, কি করছেন আপনি? কেন? বাসর করছি। আপনার সাথে আমার কি কথা ছিল? আমি তো বাসর রাত করছি না, বাসর দিন করছি। একটা দুষ্টুমি হাসি দিই।
আমি কান্না করা শুরু করে দিছি। তুমি কান্না করছো কেন? আপনি না সোফায় ঘুমিয়েছিলেন, খাটে আসলেন কেন? সোফায় আমার ঘুম আসে না তাই। আমাকে বুকে নিয়েছেন কেন? আমি তোমাকে বুকে নিয়ে নেই, তুমি এসেছো। হলেও হতে পারে। আমার এই অভ্যাসটা আছে, আমার পাশে যে থাকবে আমি তাকে জড়িয়ে ধরে তার গায়ে হাত পা তুলে দিই। তারপরে বললাম, আপনি মিথ্যা বলছেন, আমি আমিকে কল করে সব বলে দেব। কি বলবে শুনি? এই যে আপনি আমার পাশে ঘুমিয়েছেন, এখন আবার আমাকে। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? এগুলো কেন আমিকে বলবে? আমার মান সম্মান কিছু থাকবে? আমি আপনাকে বকা দিবে, আমি আমিকে কল দিচ্ছিলাম, উনি আমার ফোন মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিল। ওকে সরি, মাফ করে দাও, আর করব না। এভাবে বললে হবে না, কান ধরে বললেন। এই যে কান ধরলাম, এখন ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। নাস্তা করে রুমে এসে শুয়ে আছি, ওনার ফোনে একটা কল আসলো। নাম্বারটা একটা সংকেত দিয়ে সেভ করা। আমি রিসিভ করতেই, আবির আছে? জি। একটু দেয়া যাবে? আপনি লাইনে থাকেন। ভাইয়া, কে? একটা মেয়ে। তখন উনি ফোনটা নিয়ে নাম্বারটা দেখে মুখটা ফ্যাকাশে করে রুম থেকে চলে গেল। কথা শেষ করে এসে আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কি বলে ডাকবে? ভাইয়া। কেন? তুমি যদি আর একবার আমাকে ভাইয়া বলে ডাকো তাহলে। উনি রেগে গিয়ে তাতে দাঁত চেপে বললো, তাহলে আপনাকে কি বলে রাখবো? কেন, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনাকে আমি ভাইয়ার বন্ধু বলে রাখবো। ওকে ওকে, এটাও রাখবো না। উনি রাগ করে চলে যান। শালা বাদর হনুমান, বিয়ের আগে কত ঢং করতি, আর এখন আমি কেন যে বজ্জাতের হাড্ডিটাকে বিয়ে করলাম, আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে মনে হয়। রাতে খেয়ে শুয়ে পড়লাম। উনি এসে বলল, আমি জানি তুমি রান্না করতে জানো না, কাল থেকে তুমি আম্মুকে কাজে সাহায্য করবে আর ওনার থেকে আস্তে আস্তে রান্নাটা শিখে নেবে। এমন সময় ওনার ফোনটা বেজে উঠল। উনি ফোনটা নিয়ে বাইরে চলে যায়। আমি আমার মতো ঘুমিয়ে পড়ি। উনি কখন রুমে এসে শুয়েছে আমি বুঝতে পারিনি। আজকে সকালেও আমি নিজেকে ওনার বুকে আবিষ্কার করি। আমি চুপ করে শুয়ে আছি, কেন জানি আমার খুব ভালো লাগছে। উনি বুঝতে পেরে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কয়েকদিন পরে আবিরের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে। আমি হালকা সাজগোজের সাথে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি। আবির আমাকে সবার সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে আমি আবিরকে খুঁজছিলাম। হঠাৎ দেখি একটি মেয়ে আবিরের সাথে গায়ে গা ঘেঁষে গল্প করছে। এটা দেখে আমার অনেক খারাপ লাগলো। মেয়েটার লজ্জা শরম নেই নাকি? একটা বিবাহিত ছেলের সাথে এরকম গা ঘেঁষে কথা বলার কি আছে? আসলে লাল বাদর আবিরটাও দেখে মনে হচ্ছে মেয়েটার সাথে গা ঘেঁষে কথা বলতে খুব ভালোই লাগছে তার। মেয়েদের সাথে গা ঘেঁষে ঘেঁষে কথা বলবি যখন, আমাকে তাহলে বিয়ে করেছিস কেন বজ্জাত একটা? আমি তাদের দেখেও না দেখার ভান করে চলে আসছিলাম। আবির আমাকে ডাক দিল আর মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেয়। আবিরের কাজে নাম ফারিহা। মেয়েটার সাথে কথা বলে বুঝতে পারলাম আবিরের ফোনের সংকেত দিয়ে সেভ করা নাম্বারটার মালকিন। ফারিহা আমাকে বলল আমি অনেক নাকি লাগে, আবিরের মতো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। তার কথার মাঝে আবিরকে না পাওয়ার একটা আক্ষেপ আছে, সেটা আমি স্পষ্টই বুঝতে পারি। আমি একটা মুচকি হাসি দিয়ে রুমে এসে শুয়ে পড়ি। সবাই যে যার মতো চলে যায়। কিছুদিন যাওয়ার পরে আবির আমাকে বলল, কলেজে যাবে না নাকি বিয়ে হয়ে গেছে বলে লেখাপড়াটা ছেড়ে দেবে? আমি ঝটপট রেডি হয়ে নিলাম। এভাবেই আমার দিনগুলো ভালোই কেটে যাচ্ছে। কলেজে যাওয়া আসা, খাওয়া, আম্মুকে কাজে টুকটাক সাহায্য করা, আর রাতে আবিরের বুকে ঘুমানো। একদিন হঠাৎ আবির আমার কলেজে আসে। তখন আমি ফ্রেন্ডের সাথে বসে গল্প করছি। তার মধ্যে দুজন ছেলে ফ্রেন্ড ছিল। কথার ফাঁকে একজন আমার হাতটা ধরেছিল, আর সেই সময় আবির দেখে ফেলে। এটা দেখে তো সে রেগে যায়। রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় দেয়। আমার ফ্রেন্ডরা সবাই অবাক হয়ে যায়। আমি গালে হাত দিয়ে ভাবছি এটা কি হলো। আমি কোনো রিয়াক্ট করিনি। ওনার সাথে বাসায় চলে আসি। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। দুপুরে খাওয়ার জন্য ডাকি, আমি উঠিনি। বিকেলে সবাইকে নাস্তা দিয়ে আমি আবার রুমে এসে শুয়ে পড়ি। রাতে সবার খাওয়ার পরে আমি সবকিছু গুছিয়ে রুমে চলে আসি। অবশ্য আম্মু অনেক করেই খেতে বলেছিল, আমি পরে খাবো বলেছিলাম। আবিরের সাথে আমি এই পর্যন্ত কথা বলিনি। আমি রুমে এসে শুয়ে পড়ি। সে অনেকবার জিজ্ঞেস করলো আমি খেয়েছি কিনা, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। কিছুক্ষণ পর আবির প্লেটে করে ভাত নিয়ে আসে। আমাকে অনেক ডাকলো। আমি উঠছি না দেখে আমাকে টেনে তুলল। আমি রাগ করলে খেতে পারি না। উনি ভাত মাখিয়ে বলল, হ্যাঁ করো। আমার ক্ষুধা নেই, আমি খাবো না। উনি আমাকে অনেক রিকোয়েস্ট করতে লাগলো। বললাম তো আমি খাবো না, আর আপনি খুব ভালো করেই জানেন রাগ করলে আমি খাই না। এটা বলে আমি শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওনাকে আমি আর দেখি নাই। মনে হয় অফিসে চলে গেছে। আম্মু থেকে শুনলাম উনি নাকি নাস্তা না করেই চলে গেছে।
আম্মু বললো দুপুরে যেন ওনার জন্য আমি ভাত নিয়ে যাই। আম্মুকে তো আর আমি না বলতে পারছি না। কালাচিকার সাথে আমি রাগ করে কথা বলছি না, কিন্তু এখন কি করব? অফিসে ঢুকে দেখলাম ওনাকে একটা মেয়ে জড়িয়ে ধরে কাঁদছে। মেয়েটা আর কেউ না, ফারিয়া। আমি ভাতের ক্যারিটা ওইখানেই ফেলে চলে আসি। আবির সেটা দেখে আমার পিছনে। নাজিফা দাঁড়াও। নাজিফা প্লিজ আমার কথা শোনো। আমি একবারও পিছু ফিরে তাকাইনি। বাসায় এসে আমি অনেক কান্না করি। অনেক রাত হলো, উনি এখনো বাসায় ফিরেনি। রাত 12টায় উনি বাসায় আসে। উনি হয়তো ভেবেছিল আমি সবাইকে বলে দিছি, সে ভয়ে উনি এতক্ষণ বাসায় আসেনি। আমাকে বলল, দেখো নাজিফা। আপনি আমার গায়ে হাত দিবেন না, আপনি ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। নাজিফা এত রাতে সিনক্রিয়েট করো না। আমি সিনক্রিয়েট করছি? আমি? তা নয়তো কি? ও, আপনি বাইরে বাইরে নোংরামি করে বেড়াবেন আর আমি বললি? আমি গালে হাত দিয়ে কান্না করছিলাম আর রাগে ফুলের টপ ফ্লোরে ছুঁড়ে মারলাম। আম্মু আর আব্বু এসে দরজায় ধাক্কাচ্ছে। আবির এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নাজিফা প্লিজ তুমি শান্ত হও, তুমি স্থির হও, তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। কি শুনবো আবির, কি শুনবো? তুমি আমাকে এখন তোমার বানানো গল্প শোনাবে, তাই না? নাজিফা প্লিজ। ফারিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তুমি যা দেখেছো সব ভুল, মিথ্যা। আমি ওনাকে একটা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। সব ভুল, সব মিথ্যে। আমি কিচ্ছু জানি না বুঝিয়ে ভেবেছো? ও তোমাকে জড়িয়ে ধরেনি। আমার আলেল তুমি ওর সাথে প্রতিদিন ফোনে কথা বলো না? তুমি আমাকে স্পর্শ করবে না, কখনো কখনো করবে না। বলতে বলতে আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি চোখ খুলে দেখি আবির আমার হাতটা ধরে আমার পাশে বসে আছে। ওকে দেখে বোঝা যাচ্ছে রাতে একটু ঘুমায়নি। ভিতরে আসতে পারি? মেয়েলি কণ্ঠ। ফারিয়াকে আবির ভেতরে আসতে বলল। ফারিয়াকে দেখে তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে। হঠাৎ ফারিয়া আমার হাতটা ধরে বলল, আমাকে মাফ করে দিন, আমার জন্য আজকে আপনার এই অবস্থা। আমি আবিরকে একতরফা ভালোবাসতাম, সে কখনো আমাকে ভালোবাসেনি। আবির আমার সাথে কথা বলতো এক প্রকার বাধ্য হয়ে। আমি ওকে বাধ্য করতাম আমার সাথে কথা বলার জন্য। কথা না বললে আমি সুইসাইড করব বলেই হুমকি দিতাম, তাই সে কথা বলতো আমার সাথে। সেদিন আমি আবিরকে জোর করেই জড়িয়ে ধরি। আমার বোঝা উচিত ছিল সে এখন বিবাহিত। আমার জন্য তোমাদের সাজানো গোছানো সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাবে, তাতে আমি চাইলেও আর কখনো পাবো না। আমি চাই না আমার কারণে আপনাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হোক। সব কিছুর জন্য আমি অনেক 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 বেশি লজ্জিত, আমাকে ক্ষমা করবেন প্লিজ। এগুলো বলেই সে চলে যায়। আমি আবিরকে কিছু বলতে যাব, তখন সে আমার মুখে হাত দিয়ে বলল, ইস চুপ, তুমি অসুস্থ, এখন কোনো কথা বলবে না। এটা বলে সে আমার কপালে আলতো করে একটা আদর দেয়। তারপরে আমি বাসায় আসি। সব কিছু ঠিকঠাক, খাওয়া দাওয়া, কলেজ যাওয়া আসা, আমাকে কাজে সাহায্য করা আর আবিরের বুকে ঘুমানো, আগের মতোই চলছে সব কিছু। একদিন রাতে বালিশের নিচে হাত দিয়ে দেখি আমার চকলেট নেই। আবির প্রতিদিন আমার জন্য বিভিন্ন রকমের ক্যান্ডি, চিজ বা আইসক্রিম নিয়ে আসতো। ফ্রিজ খুলে দেখলাম না, সেটাও আনেনি। কালাচিকার উপর প্রচণ্ড রাগ হলো। শালা লাল বাদরটা, আজকে কি হলো? কিছু তো আননি। তারপরে রাত 10টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়েছে। আমিও কিছু না বলে শুয়ে পড়ি। কখন ঘুমিয়ে পড়লাম জানি না, ঠিক রাত 12টায় আবির আমাকে ডাকতে লাগলো। এমনিতে ওর উপরে অনেক রেগে আছি, আজকে আমার জন্য কিছুই আনেনি। কি সমস্যা আপনার? আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। তখনই সে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি ঘুম ঘুম চোখে ওকে বলে শুয়ে পড়লাম। প্রতিদিন কিছু না তো কিছু পায়। আজকে আমার জন্মদিন, আমাকে সারপ্রাইজ দিবে, অনেক কিছু গিফট দিবে, তা না একটা ক্যান্ডি পর্যন্ত দিল না। কালাচিকা বজ্জাতের হাঁটি। একটু পরে আমার মোবাইলটা বেজে উঠলো। আবির পাশে নেই। এত রাতে গেল কোথায়? একটা মেসেজ আসছে। নাজিফা আলমারিটা খুলে দেখবে প্লিজ। আলমারি খুলে তো আমি অবাক। একটা আকাশি সঙ্গে শাড়ি, ম্যাচিং করা চুড়ি, এক গাদা ক্যান্ডি। মুহূর্তের মধ্যেই আবিরের উপরে রাগটা চলে যায়। আবার মোবাইলটা বেজে উঠলো। শাড়িটা পরে ছাদে আসো, আমি ছাদে তোমার জন্য অপেক্ষা করছি। আবার মেসেজ। হালকা সাজগোজ করবে, চোখে গাঢ় করে কাজল পরবে আর চুলগুলো ছেড়ে দিবে। আমি তাই করলাম। তোমাকে খুব সুন্দর লাগছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি সে আমাকে দেখছে কিনা। তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি নাজিফা। তারপর আমি ছাদে পা রাখতেই চারিদিকে আলোকিত হয়ে ওঠে। টেবিলে ছোট্ট একটা কেক রাখা আছে।
একটা চারপাশে মোমবাতি চলছে। সে এসে আমাকে বলে, আমার পরিটাকে অনেক সুন্দর লাগছে, আমি অনেক খুশি। তারপরে কেকটা কেটে আমি তাকে খাইয়ে দিলাম। সে আজকে হয়তো এটা আশা করেনি। তারপর আমরা রুমে চলে আসি। নাজিফা, হুম, তোমার ডিকশনারিতে থ্যাঙ্কস বাসে সরি বলতে কিছুই নাই। আছে, থাকবে না কেন? তাহলে সামনে গিয়ে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পাগলি। বলেই আমাকে বুকে নিয়ে চুলে পিলি কেটে দিতে থাকে। আমি ঘুমিয়ে পড়ি। এভাবে অনেক দিন কেটে যায়। আমার অনার্সটাও কমপ্লিট হয়ে যায়। এখন আমি খুব ভালো রান্না করতে পারি, অনেক কিছু বুঝতে শিখে গেছি। একটু আগে আমি কল করে বলল ভাবিমা চলে এসেছে। ভাইয়ার বিয়ে হয়েছে 3 মাস হল, এর মধ্যে ভাবিমা হয়ে যাচ্ছে। ভাবনায় পড়ে গেলাম, আমার বিয়ে তো হলো সেই কবে, আমি মা হচ্ছি না কেন? অবশ্য ভাইয়ার বিয়েতে অনেকেই বলেছিল আমার বা আবিরের কোনো প্রবলেম আছে কিনা, বিয়ের এত বছরেও বেবি হচ্ছে না। আমি বলেছিল অনার্সটা কমপ্লিট করে নেবে, কিন্তু কই, আমার তো কোনো বেবি আসছে না। শালা আজকে আবির আসুক, আজকে তোর একদিন কি আমার একদিন। রাতে খেয়ে সবাই শুয়ে পড়লো। আমি আবিরকে বললাম, জানো ভাবিনা মা হবে। তাই? সে চুপ করে আছে। আমিও মা হতে চাই। সে আমার কথা শুনে এক লাফে উঠে বসলো আর হাসতে লাগলো। তুমি সত্যিই মা হতে চাও? হুম। তাহলে তো তোমাকে বাসর করতে হবে। করতে হলে করবো। কিন্তু তুমি তো। তাকে কথা বলতে না দিই। জানি বাসরাত শুধু ভয়ঙ্কর হয় না, বাসরাত টক মিষ্টি ঝাল তেতো সব রকমেরই হয়। যার রুচি যেমন, কেউ মিষ্টি করে, কেউ টক, কেউ ঝাল, কেউ তেতো, আবার কেউ বা ভয়ঙ্কর। আমি কেন ভয়ঙ্করটা নিয়ে পড়ে থাকবো? তাই নাকি? হুম। কে বললো তোমাকে? বলবো না। যেই বলুক না কেন, সে যে আমার কত বড় উপকার করেছে সেটা তো তুমি বুঝবে না। বিড়বিড় করে বলতে লাগলো। কিছু বললেন? তাহলে শুরু করা যাক। এটা বলে সে আমার দিকে এগোতে লাগলো, আর আমি ভয়ে জড়সড় হয়ে বেডের এক পাশে শুয়ে পড়ি। আবির হো 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 করে হেসে উঠলো। পাগলি। বলে আমাকে টেনে বুকে নিয়ে শুয়ে পড়ে। আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আমি চুপচাপ তার বুকে শুয়ে আছি। এভাবেই দিনগুলো চলে যাচ্ছে। আবিরের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে ইজি হতে লাগলো। আমাদের বাসরাতটা কিন্তু হয়ে গেছে। 3 মাস পরে হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার আবিরকে বলল, মিষ্টি খাওয়ান, সুসংবাদ আছে, আপনি বাবা হতে যাচ্ছেন। সবাই অনেক খুশি। আমি তো খুশিতে পাগল হয়ে যাব এমন। আবির সারাদিন বাচ্চাদের মতো আমার খেয়াল রাখে। তার কেয়ারিংগুলো আমার অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর পর এটা খাও ওটা খাও, যেটা আমার একটুও ভালো লাগে না। আম্মুকে দিয়ে বললাম, উনিও বলল এসব বেশি বেশি খেতে হয়। আবিরের একটা মেয়ে চাই, অন্য সব ছেলেদের মতো, কিন্তু আমার অন্য মেয়েদের মতোই ছেলে রাখবে এমন না। মেয়ে হলেও আমি খুশি। আমার প্রয়োজন সুস্থ সুন্দর একটা সন্তান, সেটা ছেলে হোক বা মেয়ে। আজকে আমার খুব ভয় করছে। আমাকে হাসপাতালে নেওয়া হয়। আমি আবিরের হাতটা ধরে থাকি। অনেক বেশি কান্নাও করেছি। আমার ভীষণ ভয় করছে, যদি মরে যাই। মরে গেলে তো মেয়েতে যেতে পারবো, এটা বলে মনকে সান্ত্বনা দিলাম। আমি বলেছিল ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায় তাহলে সে তাড়াতাড়ি বেহেশতে যেতে পারে। আবির আমার হাতটা শক্ত করে ধরে বলল, আমি আছি, তুমি ভয় পেও না। এটা বলে আমার কপালে একটা আদর দিল। আবির আমার সন্তানকে কোলে করে নিয়ে আসে আমার কাছে। কালাচিকার হাসি মুখখানা দেখে আমি বুঝতে পেরেছি আমাদের কোল জুড়ে একটা ছোট্ট পরীর আগমন। এই ছোট্ট পরীটাকে নিয়ে শুরু হলো আমাদের আগামীর পথ চলা।